সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ। এই অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে আমাদের প্রতিটি পরীক্ষায় 2 থেকে 3টি সৃজনশীল প্রশ্ন আসে। আজকের এই অধ্যায় থেকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। প্রশ্নটি সাধারণত খ নম্বরে আমাদেরকে বলছে কিভাবে খুচরা নগদান বই তৈরি করতে হয় সে বিষয়টি। তো আমি আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে এই প্রশ্নটির ক খ গ তিনটি সমাধান করে দিব। এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব, অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি কি করব স্ক্রিনে দিয়ে দিব। দেখেন আমাদের এখানে হিসাবের বইসমূহ থেকে 2024 সালের ঢাকা বোর্ডের যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেখানে বলছে মেসার্স এসকে ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। 2023 সালের মার্চ মাসে সম্পাদিত ব্যবসায়িক লেনদেনগুলো নিম্নরূপ। এরপরে আমাদেরকে 2023 সাল মার্চের 1 তারিখে বলছে খুচরা নগদ উদ্বৃত্ত 150 টাকা। 1 তারিখে আবার বলছে প্রধান ক্যাশিয়ার হতে প্রাপ্তি 750 টাকা। এরপরে বলছে 2 তারিখ কার্বন রাবার ও পেন্সিল ক্রয় 75 টাকা। 5 তারিখে বলছে কাগজ ক্রয় 60 টাকা। 8 তারিখে বলছে রিক্সা ভাড়া 40 টাকা। এরপরে 9 তারিখ বলছে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় 1800 টাকা। 10 তারিখ বলছে ইন্টারনেট ব্যয় 120 টাকা। 12 তারিখ বলছে বাস ভাড়া প্রদান 50 টাকা। তারপরে 14 তারিখ বলছে পুরাতন খবরের কাগজ বিক্রয় 90 টাকা। 18 তারিখ বলছে ডাক খরচ প্রদান 30 টাকা। এরপরে 22 তারিখ বলছে চা চিনি ও বিস্কুট ক্রয় 340 টাকা। 27 তারিখ বলছে মনিহারি খরচ প্রদান 50 টাকা। 31 তারিখ বলছে ফিয়নকে বকশিস প্রদান 40 টাকা। ক নম্বর আমাদেরকে বলছে খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত করো। খ নম্বরে বলছে একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। গ নম্বর বলছে অগ্রদত্ত ব্যয় সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। এই ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি কি করব সমাধান করে দিব। তো দেখেন ক নম্বর আমাদেরকে বলছে খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত করো। অর্থাৎ খুচরা নগদান বইয়ের ভিতরে কোন এন্ট্রিগুলো আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে না। ভালো করে মনে রাখেন, কোনো স্থায়ী সম্পত্তি যদি আপনি ক্রয় বিক্রয় করেন, অর্থাৎ বড় আকারের কোনো লেনদেন, আপনারা অবশ্যই মনে রাখবেন খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। আরেকটা জিনিস মনে রাখেন, কোনো প্রকার আয় খুচরা নগদান বইতে আসবে না। তো আমাদের এমন দুইটি এন্ট্রি হচ্ছে এখানে। একটি হচ্ছে 9 তারিখে বলছে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় 1800 টাকা। আপনি স্থায়ী সম্পত্তি কি করছেন? ক্রয় করছেন। স্থায়ী সম্পত্তি কোনোদিনও কি করবে না, আপনার খুচরা নগদান বইতে আসবে না। তো সেজন্য আমরা এখানে লিখে নিব 2023 সাল। এই 2023 সাল আমরা এখানে কি করব? লিখে নিব। 2023 সাল লেখার পরে আমাদের এটি ছিল 9 তারিখে মার্চ 9। এটা আমরা এখানে কি করব? লিখে নিব। এখানে লিখব বাকিতে এটা আমরা এখানে লিখে নেব যে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়। তো কত টাকা ছিল? আমাদের 1800 টাকা। এটা আমরা এখানে কি করব? এরপরে দেখেন লিখে নিব। এরপর আমরা এখানে দেখেন আমাদের 14 তারিখ কি বলছে? বলছে পুরাতন খবরের কাগজ বিক্রয়। আপনি যদি পুরাতন খবরের কাগজ বিক্রি করেন, অবশ্যই আপনার কি হবে? আয় হবে। আর আয় খুচরা নগদান বইতে কখনোই আসবে না। তো সেজন্য আমরা এখানে মার্চ লিখে নিব 14 তারিখ। লেখার পর আমরা এখানে লিখব পুরাতন খবরের কাগজ বিক্রয়। পুরাতন খবর কাগজ কি করা হয়েছে? বিক্রি করা হয়েছে 90 টাকায়। সেজন্য আমরা এখানে কি করব? লিখে নেব। তাহলে দুইটিকে যখন আমরা যোগ করব তখন পাবো আমরা 1890 টাকা। এটি ছিল আমাদের টোটাল খুচরা নগদান বহির্ভূত যে লেনদেনগুলো তার পরিমাণ। তো আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি সমাধান করে দেব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। খ নাম্বার আমাদেরকে বলছে একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। তো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তার আগে খুচরা নগদান বইয়ের ঘরটি কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখেন, খুচরা নগদান বই প্রস্তুত করার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে খুচরা খরচগুলো কি কি।
আমি তা নিয়ে পূর্বে একটি ভিডিও আপলোড করছি। ওই ভিডিওটি অবশ্যই আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনারা খুব সহজে খুচরা নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি বুঝতে পারবেন। তো দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি মেসার্স এসকে ট্রেডার্সের খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি। অর্থাৎ অগ্রদত্ত পদ্ধতিতে কিভাবে আমাদেরকে খুচরা নগদান বই প্রস্তুত করতে হয় সেই বিষয়টি আমরা এই অঙ্কের মাধ্যমে বুঝে যাব। তো দেখেন আমরা এখানে যেভাবে ঘর করব সেটি হচ্ছে, আমরা যখনই নগদান বই করব সেটি হোক ১ ঘোড়া, ২ ঘোড়া, ৩ ঘোড়া বা খুচরা নগদান বই যাই হোক না কেন, অবশ্যই এর ২ টি পক্ষ থাকবে। একটি পক্ষ হচ্ছে ডেবিট পক্ষ, আরেকটি হচ্ছে আমাদের ক্রেডিট পক্ষ। আমরা ডেবিট দিকে প্রথমত যে ঘরটি করব সেটি হচ্ছে প্রাপ্তি। দেখেন খুচরা নগদান বই যখনই আপনি করতে যাবেন তখন তার ডেবিট দিকে যে ঘরটি করবেন সেটি হচ্ছে প্রাপ্তি। যদি আপনি পান, অর্থাৎ প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে যখন একজন খুচরা ক্যাশিয়ার টাকা পায় তখন সে যত প্রকার প্রাপ্তি ঘটবে সকল প্রাপ্তি আপনি সবসময় ডেবিট দিকে লিখে ফেলবেন। এরপর আপনি ঘর করবেন তারিখ, বিবরণ। বিবরণের ভিতরে আমরা অবশ্যই খুচরা খরচের যে হেডিং গুলো আছে অবশ্যই এগুলো লিখে ফেলবো, অর্থাৎ যে খুচরা খরচগুলো ঘটবে তা এখানে আমরা লিখে ফেলবো। এরপরে 52 নং মোট খরচ, অর্থাৎ মোট খরচ সবগুলো আমরা এখানে লিখে ফেলবো। এরপরে আমরা যেটি করব সেটা হচ্ছে খুচরা খরচের বিশ্লেষণ। খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটি এন্ট্রি পড়বেন এই এন্ট্রিটাকে আপনি বিশ্লেষণ করবেন এটি কোন ক্যাটাগরির ব্যয়, অর্থাৎ এই যে খুচরা খরচটি ঘটছে এটি কোন ক্যাটাগরিতে যাবে এটি আপনাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে। তো সাধারণত ৫ থেকে ৬ ধরনের আমাদের খুচরা খরচগুলো হয়ে থাকে। সেজন্য আমরা এখানে প্রথমত আমি এখানে ৫ টি ঘর করছি। কি, কি দেখেন? আমরা করছি মনিহারি, যাতায়াত, তারপর হচ্ছে ডাক ও তার আপ্যায়ন, তারপর হচ্ছে বিবিধ। বিবিধ বলতে বোঝানো হচ্ছে অন্যান্য যে খরচগুলো হয় তা আমরা এখানে লিখে ফেলবো। তো আমরা যখন প্রশ্নটি পড়বো আশা করি আমরা এখানে এর বিষয়গুলো বুঝতে পারবো। তো দেখেন আমাদেরকে এখানে বলছে প্রথমত ১ তারিখে বলছে ২০২৩ সালে মার্চ ১ তারিখে বলছে খুচরা নগদ উদ্বৃত্ত ৳১৫০। খুবই ভালো করে বুঝতে হবে যে অগ্রদত্ত বলতে কি বোঝায়? অগ্রদত্ত বলতে বোঝানো হচ্ছে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তারা দিয়ে দেবে। এই যে পরিমাণ অ্যামাউন্ট তারা দিবে, অর্থাৎ প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে যে পরিমাণ টাকা দিবে সেখান থেকে খুচরা ক্যাশিয়ার যে পরিমাণ টাকা খরচ করে ফেলবে তার কাছে যদি অবশিষ্ট কোনো টাকা থাকে সেটি সে কি করবে পরবর্তী মাসে তা নিয়ে নেবে। যেমন এখানে খেয়াল করেন একজন প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে নির্দিষ্ট মাসে কি করছে ১,০০০ টাকা দিয়ে দিছে যে তাকে এই মাসের ভিতরে ১,০০০ টাকায় কি করতে হবে সম্পূর্ণভাবে এগুলো মিটাতে হবে। তো এখানে খুচরা ক্যাশিয়ার ৭০০ টাকা সে কি করছে এখানে ব্যয় করছে। ৭০০ টাকা তার টোটাল খরচ হওয়ার পরে তার নিকট যে ৩০০ টাকা হাতে থাকে, এই যে ৩০০ টাকা হাতে আছে এটি তার জন্য পরবর্তী মাসে কি হয়ে যাবে নগদ উদ্বৃত্ত হয়ে যাবে। অর্থাৎ নগদ উদ্বৃত্ত বলতে বোঝানো হচ্ছে তাকে টোটাল প্রধান ক্যাশিয়ার দিয়েছিল ১,০০০ টাকা। সেখান থেকে সে ওই মাসে খরচ করছে ৭০০ টাকা। তার নিকট যে অবশিষ্ট ৩০০ টাকা আছে এটিকে সে অবশ্যই পরবর্তী মাসের ১ তারিখে ব্যালেন্স বিল হিসাবে দেখাবে। এখানে আমাদেরকে বলছে ১ তারিখে খুচরা নগদ উদ্বৃত্ত ৳১৫০। অর্থাৎ প্রধান ক্যাশিয়ার যে টাকা দিয়েছিল তার থেকে সে খরচ করার পরে ৳১৫০ তার কাছে নগদ উদ্বৃত্ত আছে। এটি তার জন্য ১ তারিখে হয়ে যাবে ব্যালেন্স বিডি। তো সেজন্য আমরা এখানে প্রথমত লিখে নিব ২০২৩। এটি লেখার পরে আমরা এখানে লিখে নিব মার্চ ১ তারিখ। মার্চের ১ তারিখ আমরা এখানে কি করব লিখে নিব। এটি লেখার পর আমরা এখানে প্রথমে লিখে নিব ব্যালেন্স B/D, এটি আমরা কি করব এখানে লিখে নিব। এই ব্যালেন্স বিডি অবশ্যই আপনারা কি করবেন ডেবিট দিকে লিখে ফেলবেন প্রাপ্তির ঘরে। আমরা এখানে ১৫০ টাকা প্রাপ্তির ঘরে লিখে ফেলবো। ভালো করে এই জিনিসটি মনে রাখেন যে ১ তারিখে যদি নগদ উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে অবশ্যই এটাকে আপনারা কি করবেন এখানে ব্যালেন্স বিডি হিসেবে ১ তারিখে প্রাপ্তির ঘরে লিখে ফেলবেন। এরপর কি বলছে? বলছে ১ তারিখে আবার বলছে কি প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি ৳৭৫০। আপনি খুচরা ক্যাশিয়ার, আপনি প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে যদি টাকা পান তাহলে অবশ্যই আপনার কাছে নগদ টাকা আসে। সেজন্য আপনি এখানে লিখবেন নগদান হিসাব। এখানে লিখবেন আপনি মার্চ ১ তারিখে আবার লিখে ফেলবেন। এখানে লিখবেন নগদান হিসাব। এই নগদান হিসাব লেখার পরে আপনি কত পেয়েছিলেন? ৳৭৫০। টাকা যদি পান অবশ্যই আপনার নগদ টাকা আসে। সেজন্য আমরা অবশ্যই এটিকে প্রাপ্তির ঘরে লিখে ফেলবো। ভালো করে মনে রাখেন ১ তারিখের বিষয়টি যদি নগদ উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে ব্যালেন্স বিডি হিসেবে আমরা প্রাপ্তির ঘরে লিখে ফেলবো। এরপরে যদি আমরা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেকে পাই
তাহলে এখানে লিখবো ব্যাংক হিসাব। আর যদি আমরা এখানে প্রধান ক্যাশিয়ার থেকে চেক কিছুই বলা না থাকে তাহলে নগদে পেয়েছি, সেজন্য আমরা এখানে ফেলবো নগদান হিসাব নামে লিখে ফেলবো। এরপরে আমাদেরকে 2 তারিখ বলছে কার্বন, রাবার ও পেন্সিল ক্রয় 75 টাকা। তো সেজন্য আমরা এখানে লিখে ফেলবো 2 তারিখ। এখানে লিখবো আমরা কার্বন, রাবার ও পেন্সিল ক্রয় এটি আমরা এখানে কি করব, লিখে ফেলবো। পেন্সিল ক্রয় এটি আমরা লিখে ফেলবো। তো কত টাকা? 75 টাকা। এটিকে এখন আমরা কি করব, এটিকে আমরা অবশ্যই মোট খরচের ঘরে লিখে ফেলবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কার্বন, রাবার ও পেন্সিল ক্রয় এটি আমাদের জন্য একটি খরচ। এই খরচকে আমরা অবশ্যই মোট খরচের ঘরে লিখে ফেলবো। এরপরে আমরা এটিকে কি করব, যে খুচরা খরচের বিশ্লেষণ, অর্থাৎ এই খরচটাকে আমরা বিশ্লেষণ করব এটি কোন ক্যাটাগরির ভিতরে যাবে। এটি অবশ্যই কার্বন, রাবার ও পেন্সিল এগুলো আমাদের অবশ্যই মনিহারির ভিতরে যাবে। সেজন্য এই 75 টাকা আমরা অবশ্যই মনিহারি ঘরে লিখে ফেলবো। এরপরে 5 তারিখে কি বলছে দেখেন, কাগজ ক্রয়। তো সেজন্য আমরা এখানে লিখবো 5 তারিখ কাগজ ক্রয়। আমরা এখানে লিখে ফেলবো কত টাকা। আমরা এখানে কাগজ ক্রয় করি 60 টাকা। এটিকে আগে মোট ঘরে লিখে ফেলবো। এরপরে কাগজ ক্রয় এটি কোথায় যাবে? এটি অবশ্যই মনিহারির ভিতরে যাবে। ভালো করে মনে রাখেন, কার্বন, রাবার, পেন্সিল, কাগজ, পেপার ওয়েট, স্টেপলার এগুলো সবসময় আমাদের কোথায় যাবে? এগুলো আমাদের সবসময় মনিহারির ভিতরে যাবে। সেজন্য এই 60 টাকাকে আমরা কি করব, মনিহারির ভিতরে লিখে ফেলবো। এরপর আমাদেরকে বলছে রিক্সা ভাড়া। তো সেজন্য আমরা এখানে লিখবো 6 তারিখ 8 তারিখ লিখবে এখানে রিক্সা ভাড়া। রিক্সা ভাড়া এটি আমরা লিখে ফেলবো এখানে। রিক্সা ভাড়া কত টাকা? আমাদের এখানে 40 টাকা। আগে আমরা মোট ঘরে লিখবো। এরপরে আমরা এখানে রিক্সা ভাড়া কোথায় যাবে? এটি আমাদের যাতায়াতে যাবে। সেজন্য আমরা এখানে যাতায়াতের ঘরে রিক্সা ভাড়া 40 টাকা লিখে ফেলবো। এরপরে আমাদেরকে বলছে 9 তারিখ বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়। দেখেন, কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করা হলে এটি কখনোই খুচরা নগদান বইতে আসবে না। খুচরা নগদান বইতে শুধুমাত্র খুচরা খরচগুলোই আসবে, অর্থাৎ ছোট ছোট যে খরচগুলো হয় সেগুলোই আমাদের এখানে আসবে, অন্য কোনো কিছু আমাদের এখানে আসবে না। এরপরে বলছে 10 তারিখ ইন্টারনেট ব্যয় 120 টাকা। তো সেজন্য আমরা এখানে লিখে ফেলবো 10 তারিখ ইন্টারনেট ব্যয় এটি আমরা এখানে লিখে ফেলবো। 120 টাকা আগে আমরা কি করব, মোট ঘরে লিখে ফেলবো। আর ইন্টারনেট ব্যয় এটি আমাদের কোথায় যাবে? এটি আমাদের এখানে ডাক ও তারের ভিতরে চলে যাবে। তো 120 টাকা আমরা অবশ্যই ডাক ও তারের ঘরে লিখে ফেলবো। এরপর আমাদেরকে বলছে 12 তারিখ বাস ভাড়া প্রদান। অবশ্যই এটি আমাদের এখানে আসবে। তো সেজন্য আমরা এখানে 12 তারিখ লিখে ফেলবো, লিখবো বাস ভাড়া। তো বাস ভাড়া আমরা এখানে লেখার পরে দেখেন বাস ভাড়া মানে কি? যাতায়াত। তো সেজন্য আমরা এখানে প্রথমত মোট ঘরে লিখে ফেলবো। আমাদের এখানে মোট হচ্ছে কত? 50 টাকা বাস ভাড়া। এটি আমরা মোট ঘরে লিখে ফেলবো, মোট খরচের ঘরে। এরপর আমরা যাতায়াতের ঘরে 50 টাকা লিখে ফেলবো। এরপর আমাদেরকে এখানে বলছে 14 তারিখ পুরাতন খবরের কাগজ বিক্রয় 90 টাকা। ভালো করে মনে রাখেন, কোনো প্রকার স্থায়ী সম্পত্তি আপনি যদি ক্রয় বিক্রয় করেন তাও যেমন আমাদের খুচরা নগদান বইতে আসবে না, আর আপনি যদি কোনো কিছু বিক্রয় করে আপনার আয় হয়, ওই আয় কিন্তু কখনোই খুচরা নগদান বইয়ের ভিতরে আসবে না। খুচরা নগদান বইয়ের ভিতরে শুধুমাত্র খুচরা খরচগুলো আসবে। আপনি এখানে কাগজ যদি বিক্রয় করে ফেলেন তাহলে অবশ্যই আপনার একটা আয় হবে, আর আয় কখনো এখানে আসবে না। এরপরে বলছে 18 তারিখ ডাক খরচ প্রদান 30 টাকা। তো সেজন্য আমরা এখানে লিখব 18 তারিখ ডাক খরচ প্রদান বা খরচ লিখতে পারেন। কত টাকা হলো? 30 টাকা আমাদের এখানে, সেজন্য আমরা 30 টাকা লিখে ফেলবো মোট খরচের করে। এরপরে ডাক ও তারের ভিতরে এটি চলে যাবে, যেটু ডাক খরচ বলছে। এরপরে কি বলছে দেখেন, এরপরে 22 তারিখ বলছে চা, চিনি ও বিস্কুট ক্রয় 340 টাকা। এটি অবশ্যই আমাদের এখানে আসবে। তো আমরা এখানে লিখে নিব 22 তারিখ চা, চিনি, বিস্কুট ক্রয়। চা, চিনি ও বিস্কুট ক্রয় কত টাকা ছিল? চা, চিনি ও বিস্কুট ক্রয় ছিল আমাদের এখানে 340 টাকা। এটিকে আগে আমরা মোট ঘরে লিখে ফেলবো 340 টাকা। এরপরে আমরা এখানে চা, চিনি আমরা সাধারণত আপ্যায়ন করার জন্য এটি ক্রয় করে থাকি, সেজন্য আমরা এটিকে আপ্যায়নের জন্য যে হেডিং করছি তার ঘরের ভিতরে লিখে ফেলবো 340 টাকা।
আশা করি আপনারা ব্যাপারটি খুব সহজে বুঝতে পারছেন। এরপরে আমাদেরকে বলছে ২৭ তারিখ মনিহারি খরচ প্রদান ৫০ টাকা। তো সেজন্য আমরা এখানে লিখে ফেলব ২৭ তারিখ মনিহারি খরচ। মনিহারি খরচ। এটিকে আমরা এখানে কি করব? লিখে ফেলব। তো মনিহারি খরচ ছিল আমাদের ৫০ টাকা। এটিকে আমরা এখানে লিখে ফেলব। এরপর আমরা কি করব? মনিহারির ঘরে এখানে লিখে ফেলব। যেহেতু তারা মনিহারি খরচ বলেই দিয়েছে আমাদেরকে। এরপর আমাদেরকে ৩১ তারিখ বলছে পিয়নকে বকশিশ প্রদান ৪০ টাকা। আমি পিয়নকে আমার যে ব্যবসায় প্রতিষ্ঠানের পিয়ন আছে ওই পিয়নকে আমি কি করছি? বকশিশ প্রদান করছি। তাহলে এইটিও আমাদের এখানে চলে আসবে। তো আমরা এখানে লিখে নিব ৩১ তারিখ। লিখব বকশিশ প্রদান। এটি আমরা এখানে কি করব? লিখে নিব। ৪০ টাকা আমরা এখানে লিখে নিব। এরপর আমরা দেখেন ৪০ টাকা আমরা এখানে লিখে নিব। এই ৪০ টাকা এখন আমরা কোথায় লিখব? অবশ্যই আমরা এখানে বকশিশ প্রদানের জন্য কোনো হেডিং করিনি। এটি অবশ্যই আমাদের বিবিধ খরচের ভিতরে চলে যাবে। তো আমরা এখানে বিবিধ খরচের ভিতরে ৪০ টাকা লিখে ফেলব। ভিক্ষুককে যদি আমরা ভিক্ষা দিয়ে থাকি, তারপরে বকশিশ প্রদান করে থাকি, বোনাস দিয়ে থাকি, এগুলো অবশ্যই আমাদের কোথায় চলে যাবে? বিবিধ খরচের ভিতরে চলে যাবে। তো আর কোনো এখানে আমাদের কি নেই? এন্ট্রি নেই। এখন আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আগে আমরা এর প্রতিটি ঘরে কি করব? যোগফল নামাবো এবং মোট যোগফল আমরা এখানে কি করব? নামাবো। তো দেখেন আমরা আগে প্রথমত যেটি করব সেটা হচ্ছে আগে আমরা খুচরা খরচের বিশ্লেষণ ঘরের যে খরচগুলো আছে তা এখানে কি করব? নামিয়ে ফেলবো। তো দেখেন আমরা এখানে প্রথমত এই সবগুলোকে যোগ করব। যোগ করার জন্য আমরা এখানে যেটি করব আমাদের এখানে আছে ৭৫ টাকা, ১৮৫ টাকা। এরপর আমরা এখানে যোগ করব ৯০ টাকা আসবে আমাদের। এরপর আসবে আমাদের ১৫০ টাকা। এরপর আসবে ৩৪০ টাকা। এরপর আসবে আমাদের এখানে ৪০ টাকা। এই সবগুলো আমরা নামিয়ে ফেলার পরে এগুলোকে আমরা কি করব? একসাথে ক্লোজ করে ফেলব। একসাথে কি করব? ক্লোজ করে ফেলব। লেখার পরে এই বিষয়টিকে আমরা এখানে লিখব খতিয়ান পৃষ্ঠা। ভালো করে এই বিষয়টি মনে রাখবেন। আপনারা অবশ্যই এখানে খতিয়ান পৃষ্ঠা লিখবেন। কারণ এই হেডিং গুলো দ্বারা আপনাকে কি করতে হবে? খতিয়ান পৃষ্ঠাটি প্রস্তুত করতে হবে। এখানে খতিয়ান পৃষ্ঠা আপনি লিখে নেবেন। খতিয়ান পৃষ্ঠার হেডিংটা আপনি কি করবেন? এখানে লিখে নেবেন। এরপর আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই এখানে ডেবিট দিক মোট খরচের ঘরে আসার পর আপনাকে অবশ্যই ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুইটি দিকে আপনাকে কি করতে হবে? বিবেচনা করতে হবে। আপনাকে কোন দিকের টাকা বেশি এটি আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। তো সাধারণত আমাদের এখানে ডেবিট দিকের টাকার পরিমাণ বেশি হয়। সেজন্য আমরা এখানে কি করব? আমরা এখানে ডেবিট দিকের টাকাটা আগে কি করব? নামিয়ে ফেলবো। তো ডেবিট দিকে আমরা যখন যোগ করব তখন আমাদের এখানে হবে ৯০০ টাকা। এই ৯০০ টাকা আমরা কি করব? সাথে, সাথে ক্লোজ করে ফেলবো। এই ৯০০ টাকাকে আমরা একদম সেম নিয়ে যাব আমাদের মোট খরচ যেটি ছিল সেখানে নিয়ে যাব। খুব ভালোভাবে এই কাজটি মনে রাখতে হবে আপনাদেরকে। তো আমরা এখানে ৯০০ টাকা একদম বরাবর এখান থেকে কি করব? দাগ টেনে ৯০০ টাকা এখানে নিয়ে যাব। এটিকে আমরা কি করব? সাথে, সাথে ক্লোজ করে ফেলবো। করার পর এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এখানে মোট খরচ কত তা আমাদেরকে এখানে বের করে নিতে হবে। তো সেজন্য আমরা এখানে মোট খরচের পরিমাণটা বের করব। আপনারা চাইলে এই ৫ টিকে যোগ করলেও পেয়ে যাবেন বা এইগুলোকে সবগুলোকে একসাথে যোগ করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে আমাদের এখানে আসবে ৮০৫ টাকা। এই ৮০৫ টাকা হচ্ছে আমাদের টোটাল খরচ। খুব ভালো করে বুঝতে হবে। এই যে মোট খরচ আসছে আপনাদের, এই মোট খরচকে এখন আপনারা কি করবেন? এই ৯০০ টাকা হচ্ছে আপনাদের প্রাপ্তি। অর্থাৎ প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আমি ৯০০ টাকা পেয়েছি। এই ৯০০ টাকা থেকে আমি টোটাল খরচ করছি কত? ৮০৫ টাকা। তাহলে এখন যদি আমি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের এখানে আসবে ৯৫ টাকা। এই যে ৯৫ টাকা আসছে এটি হচ্ছে আমাদের জন্য শর্ট বা ঘাটতি আছে। এটিকে আমরা মাস শেষে যেভাবে বলতে পারি সেটা হচ্ছে ৩১ তারিখ আমরা বলব এটিকে ব্যালেন্স C/D। ঠিক আছে? খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে যে আমি প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে যে টাকা পেয়েছি তার থেকে আমি কতটা খরচ করছি। ওই খরচগুলোকে বাদ দেওয়ার পরে যেটি আমি অবশিষ্ট পাবো সেটি হচ্ছে আমাদের জন্য ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডি আপনার জন্য পরবর্তী মাসে কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি হয়ে যাবে। তাহলে এই ৯৫ টাকা দেখেন এই ৯৫ টাকা আপনি পরবর্তী মাসে আমাদের এখানে যেহেতু মার্চ, এপ্রিলের পরে আমাদের তো সেজন্য আমরা এখানে লিখব এপ্রিল মাস। এপ্রিলের ১ তারিখে আমরা এখানে কি করব? লিখে নিব। লেখার পরে আমরা এখানে লিখব ব্যালেন্স
B/D। এই ব্যালেন্স বিডি লেখার পরে আমরা এই 95 টাকা আমরা এখানে ব্যালেন্স বিডি বরাবর লিখে ফেলবো। খুব ভালো করে আপনাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। এখন আসেন, এখানে আমরা জানি কোন পদ্ধতি করতেছি, অগ্রদত্ত পদ্ধতি করতেছি। অগ্রদত্ত পদ্ধতির কথা হচ্ছে, অর্থাৎ প্রধান ক্যাশিয়ার প্রত্যেক মাসে আমাদের খুচরা ক্যাশিয়ারকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিবে। তো দেখেন, আমাদের এখানে প্রধান ক্যাশিয়ার প্রত্যেক মাসে কত দিবে? 900 টাকা করে দিবে। কিন্তু এখন আমাদের খুচরা ক্যাশিয়ারের নিকট আছে কত? 95 টাকা। তাহলে এই 95 টাকা এখন যদি আমরা 900 টাকা করতে চাই, তাহলে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে সে এখন কত টাকা পাবে? প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে সে পাবে 805 টাকা। কারণ কেন? অগ্রদত্ত পদ্ধতিতে আপনাকে কি করতে হবে? সমতা বিধান করতে হবে। অর্থাৎ প্রধান ক্যাশিয়ার যে 900 টাকা দিয়েছে তা প্রত্যেক মাসে কি থাকবে? সমান থাকবে। তো সেজন্য সে যত টাকা খরচ করবে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে সে পরবর্তী মাসে তত টাকা আবার পেয়ে যাবে। তো আমরা এখানে 805 টাকা সে এখন প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাবে। আর অর্থাৎ আমি পাবো। খুচরা ক্যাশিয়ার মানে কে? আমি। যদি আমি এখন প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে 805 টাকা পাই, তাহলে অবশ্যই আমার কাছে নগদ টাকা আসবে। সেজন্য আমরা এখানে যেটি লিখব, এপ্রিল 1 তারিখে আমরা এখানে লেখার পরে লিখব নগদান হিসাব। নগদান হিসাব কথাটা আমরা এখানে কি করব? লিখে নিব। নগদান হিসাব লেখার পরে যে টাকাটা আমরা খরচ করব, এই খরচকৃত টাকাটাই আমরা কি করব? প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পেয়ে যাব। তো আমরা এখানে যদি প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাই, তাহলে আমার থেকে নগদ টাকা আসে। তাহলে আমার নগদ নামক সম্পদের পরিমাণ অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এখানে দেখেন 95 টাকার সাথে যখন এখন আমরা 805 টাকা যোগ করি, তাহলে কিন্তু আমাদের 900 টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ অগ্রদত্ত পদ্ধতিতে যে সমতা বিধান করতে বলে তা আমাদের হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা খুচরা নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আসেন, আমাদেরকে এখানে ঘ নাম্বারে যেহেতু বলছে যে কিভাবে আমাদেরকে খতিয়ানগুলো প্রস্তুত করতে হবে। তো দেখেন, আমরা এখানে খুচরা খরচের বিশ্লেষণ যে হেডিংটি করছি, তার নিচে আমাদের যত ঘরগুলো হচ্ছে দেখেন, একটা হচ্ছে মনিহারি, যাতায়াত, ডাকতার, আপ্যায়ন, বিবিধ খরচ। এই হেডিংগুলো দিয়ে আমরা এখন কি করব? খতিয়ানটি প্রস্তুত করব। তো খুব ভালোভাবে আপনারা এটি বোঝার জন্য চেষ্টা করবেন। আশা করি আপনারা খুব সহজে এটি কি করতে পারবেন? ধরতে পারবেন যে কিভাবে খতিয়ানটি প্রস্তুত করতে হবে। আর এখানে টাকাটা হবে, অবশ্যই মনে রাখবেন, মনিহারির টাকাটা এখানে কত টোটাল? 185 টাকা। এই 185 টাকা, তারপর হচ্ছে যাতায়াতের 90 টাকা, এরপরে হচ্ছে আমাদের ডাকতারের 150 টাকা, তারপর আপ্যায়নের 340 টাকা, এরপরে হচ্ছে বিবিধ খরচের 40 টাকা। এই টাকাগুলো দিয়ে এখন আমাদেরকে খতিয়ানটি প্রস্তুত করতে হবে। তো এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দেব। গ নাম্বার আমাদেরকে বলছে, অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। এখানে অগ্রদত্ত ব্যয়সমূহ বলতে বোঝানো হচ্ছে, একটু আগে আমরা যে খুচরা খরচের বিশ্লেষণ পেয়েছি, তার নিচে আমাদের মনিহারি, যাতায়াত, ডাকতার, আপ্যায়ন, বিবিধ খরচ, এই যে খরচগুলো আছে তাদের জন্য আমাদেরকে এখানে খতিয়ান প্রস্তুত করতে বলছে। তো আমরা সকলে জানি, যখন আমরা খতিয়ান প্রস্তুত করতে যাই তখন আমাদেরকে অবশ্যই যে ঘরগুলোর মাধ্যমে করতে হয় সেটা হচ্ছে চলমান জের ছকের মাধ্যমে আমরা করে থাকি। কেউ যদি পারেন টি ছকের মাধ্যমেও করতে পারেন। তো দেখেন, আমাদের এখানে প্রথমত আমি দুইটি বিষয় আপনাদেরকে এখানে বুঝিয়ে দিব। একটা হচ্ছে মনিহারি হিসাব এবং যাতায়াত খরচ হিসাব। এরপর আপনারা নিজেরা অবশ্যই ডাকতার খরচ, আপ্যায়ন খরচ এবং বিবিধ খরচগুলো কি করবেন? করে নেবেন একইভাবে, কোনো ভিন্নতা নেই। তো দেখেন, আমরা যখন এখানে খুচরা নগদান বইয়ের ভিতরে আমরা যখন খতিয়ান প্রস্তুত করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই একটি বিষয় বুঝতে হবে। এখানে আমাদেরকে জাবেদাটি ভালোভাবে বুঝতে হবে। দেখেন, আমরা এখানে কোন জাবেদার মাধ্যমে এই অঙ্কটি সমাধান করব। একজন খুচরা ক্যাশিয়ার যখন সে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে টাকা পায়, তখন তার কাছে কি আসে? নগদ টাকা আসে। তখন সে এখানে কিভাবে জাবেদা দেয়? দেখেন, সে এখানে জাবেদা দেয়, তার নিকট থেকে যেহেতু এখানে টাকা আসে, তখন জাবেদা দেয় সে খুচরা নগদান হিসাব ডেবিট। খুচরা নগদান হিসাবকে সে ডেবিট করে। খুচরা নগদান হিসাব হয় ডেবিট, আর প্রতিষ্ঠানের নগদান হিসাব অথবা তারা ব্যাংক হিসাবকে করে কি? ব্যাংক হিসাবকে করে ক্রেডিট। নগদান হিসাব অথবা ব্যাংক হিসাবকে কি করে? ক্রেডিট দিকে নিয়ে যায়। ভালো করে মনে রাখেন, যদি সে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে টাকা পায়, তখন যদি সে নগদে পায়, তখন নগদান হিসেবকে করে ক্রেডিট দিকে নিয়ে যায়, আর ব্যাংক হিসেবে করে সে কি? ক্রেডিট। আর যেহেতু খুচরা ক্যাশিয়ার সে নগদ টাকা পেয়েছে,
তখন তার খুচরা নগদান হিসাব অর্থাৎ যে খুচরা নগদান হিসাবটি আছে তার পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। সেজন্য সে লিখবে খুচরা নগদান হিসাব ডেবিট। আর যেহেতু প্রতিষ্ঠানের প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে সে টাকা পেয়েছে, তাহলে প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদের পরিমাণ হ্রাস পাবে। সেজন্য এটিকে নিয়ে যাবে সে ক্রেডিট দিকে। তো দেখেন আমাদের এই অঙ্কের ভিতরে যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে সে খুচরা ক্যাশিয়ার নগদ অর্থাৎ প্রত্যেক মাসে 900 টাকা করে পেয়েছে। এই 900 টাকা করে এখন যে অর্থাৎ যে 900 টাকা সে পেয়েছে, এই 900 টাকা থেকে এখন সে কি করবে? যত প্রকার ব্যয় করবে সকল ব্যয় এই 900 টাকা থেকে করবে। এখন আসেন সে মনিহারি বাবদ আমরা এখানে খুচরা নগদান বইতে দেখিয়েছি 185 টাকা। মনিহারি বাবদ সে খরচ করে কত? 185 টাকা। এখন সে যদি মনিহারি বাবদ খরচ করে তাহলে একদিকে মনিহারি নামক খরচের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। তখন সে জাবেদা দিবে মনিহারি হিসাব ডেবিট। মনিহারি হিসাবকে সে কি করবে? ডেবিট দিকে নিয়ে যাবে। মনিহারি হিসেবে করবে ডেবিট দিকে। অন্যদিকে সে যেহেতু এই খুচরা নগদান বই হিসাব থেকে অর্থাৎ খুচরা নগদান থেকে সে এখন এই টাকাটা পরিশোধ করতেছে। অর্থাৎ মনিহারি বাবদ যে 185 টাকা হয়েছে, এই 185 টাকা সে এখন কোথা থেকে দেবে? সে অবশ্যই খুচরা নগদান বই থেকে দেবে। কারণ সে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে 900 টাকা যেটি পেয়েছে তার মাধ্যমে তার খুচরা নগদান বইয়ের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এটি তার জন্য নগদ নামক সম্পদ। সেজন্য এটিকে সে কোথায় লিখবে? ডেবিট দিকে লিখে ফেলছে। এখন এই মনিহারি বাবদ যে 185 টাকা ব্যয় হয়েছে তা অবশ্যই সে এই 900 টাকা থেকে দেবে। আর যদি সে 900 টাকা থেকে দেয় অবশ্যই তার এই খুচরা নগদান বই কি পাবে? হ্রাস পাবে। সেজন্য এখানে সে লিখে ফেলবে খুচরা নগদান হিসাব ক্রেডিট দিকে। খুচরা নগদান হিসাব ক্রেডিট। খুচরা নগদান হিসাবকে কি করবে? সে ক্রেডিট দিকে নিয়ে যাবে। তাহলে আমরা এখানে যে মনিহারি হিসাব ডেবিট দিকে পেয়েছি এবং খুচরা নগদান বই হিসেবে পেয়েছি কোন দিকে? ক্রেডিট দিকে। এখন আমরা খুচরা মনিহারি হিসাব প্রস্তুত করব। তো আমরা এখানে লিখে ফেলব 2023। এটি লেখার পরে আমরা এখানে লিখে নিব যে আমাদের অঙ্কটি ছিল মার্চ মাস, সেজন্য আমরা এখানে নিব মার্চ 31 তারিখ। আর এখানে লিখে নিব আমরা খুচরা নগদান হিসাব। কারণ মনিহারির উল্টো দিকের কথা কি ছিল? খুচরা নগদান হিসাব। তো সেজন্য আমরা এখানে লিখব খুচরা নগদান হিসাব। এই খুচরা নগদান হিসাব কথাটি আমরা এখানে কি করব? লিখে নিব। তো কত টাকা ছিল মনিহারি হিসাবে? 185 টাকা ছিল। এই 185 টাকা এখন আমরা প্রথমত ডেবিট দিকে লিখে ফেলব। তো আমরা ডেবিট দিকে লিখে ফেলব 185 টাকা। এরপরে এখানে যেহেতু আর মনিহারির ভিতরে কোনো হিসাব আর আসবে না, সেজন্য আমরা এখানে এই 185 টাকা উদ্বৃত্তের ঘরে নিয়ে যাব। যেহেতু এটি ডেবিট দিকে বের হয়েছে তার মানে আমাদের ডেবিট উদ্বৃত্তর পরিমাণ বের হবে। তো আশা করি আপনারা এটি বুঝতে পারছেন। এরপর আমাদেরকে বলছে যাতায়াত খরচ হিসাব। তো দেখেন যাতায়াত খরচ হিসাবের জন্য সেম জাবেদা হবে। তখন আমাদের এখানে জাবেদা হবে যাতায়াত খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। কারণ সে এই যাতায়াত খরচটা দিবে কোথা থেকে? খুচরা নগদান হিসাব থেকে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো সেজন্য আমরা এখানে লিখে ফেলবো 2023 লিখব মার্চ 31 তারিখ। মার্চ 31 থেকে আমরা এখানে লিখে ফেলবো। লেখার পর আমরা এখানে লিখব খুচরা নগদান হিসাব। এটি আমরা এখানে কি করব? লিখে নিব খুচরা নগদান হিসাব। তো দেখেন খুচরা নগদান হিসাব আমরা এখানে প্রথমে লিখে নিব যাতায়াত খরচে আমাদের কত ছিল? যাতায়াত খরচ ছিল টোটাল আমাদের এখানে 90 টাকা। তো সেজন্য আমরা এখানে লিখে নিব ডেবিট দিকে 90 টাকা। এরপর আমরা এখানে 90 কে লিখে নিব আবার ডেবিট উদ্বৃত্ত বের হবে। যেহেতু আমাদের যাতায়াত খরচ বাবদ আর কোনো কিছু আসবে না। তো এভাবে সাধারণত আমাদেরকে অবশ্যই যে আপ্যায়ন, ডাক তার আছে, বিবিধ খরচ আছে, ওই ৩টি হিসাব আমাদের কিভাবে খতিয়ানের মাধ্যমে দেখাতে হবে। আর সব জায়গায় আমাদের খুচরা নগদান বই হিসাব কথাটি হবে। আর তার ঘরে যে টাকাটা আছে সে টাকাটি হবে। আশা করি আপনারা আজকের অঙ্কটি পুরো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।